3 বছর ধরে অয়ন প্রতিটা সকালে উঠে একই কাজ করে। চোখ খোলে, সিলিংয়ের দিকে তাকায় এবং বুঝতে পারে মায়া নেই। তারপরও বিছানা থেকে উঠতে 5 মিনিট সময় লাগে, কারণ প্রতিটা সকালে ঘুম ভাঙার ঠিক আগের মুহূর্তে সেই আধো ঘুম আধো জাগার ফাঁকে মায়া থাকে। তার হাসি, তার গলার শব্দ, তার পারফিউমের গন্ধ। তারপর চোখ পুরো খুলে যায় এবং সব মিলিয়ে যায়। অয়ন একবার তার বন্ধু সৌম্যকে বলেছিল, মায়াকে সে ভুলতে পারে না, কারণ সে আমার প্রেমিকা ছিল না, সে আমার অভ্যাস ছিল। আর অভ্যাস কখনো ছাড়া যায় না, শুধু বহন করা যায়। সৌম্য সেদিন কিছু বলেনি, কারণ অয়নের চোখে যা ছিল সেটা দুঃখ নয়, সেটা ছিল এমন কিছু যার কোনো নাম নেই। মায়া চলে গেছিল হঠাৎ। কোনো ঝগড়া নেই, কোনো শেষ কথা নেই। একদিন সকালে ফোন করল না, মেসেজের জবাব দিল না। বিকেলে অয়ন তার বাড়িতে গেল, দরজা বন্ধ। প্রতিবেশী বলল মায়া চলে গেছে। 3 দিন পর সৌম্য জানালো মায়া বিয়ে করে শহর ছেড়ে চলে গেছে। লোকটার নাম রণজয়, বড় লোক, বয়সে বড়। অয়ন সেদিন রাতে একটাও কথা বলেনি, শুধু জানালার কাছে বসেছিল ভোর পর্যন্ত। পরের 3 বছর অয়ন শিখে গেছে কিভাবে স্বাভাবিক থাকতে হয়, হাসতে হয়, কাজে যেতে হয়, রাতে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হয়। কিন্তু মায়ার পারফিউমের গন্ধটা এখনো মাঝে মাঝে পায় সে, ফাঁকা ঘরে, বন্ধ জানালায়। সে ভেবেছিল এটা স্মৃতি, কিন্তু সে ভুল ভেবেছিল। সেদিন বিকালে বৃষ্টি নামলো হঠাৎ। অয়ন শহরের পুরনো পাড়ার একটা ছোট্ট কফি শপে ঢুকল ভিজে যাওয়া থেকে বাঁচতে। কোণের টেবিলে বসল, জানালার বাইরে বৃষ্টি দেখতে লাগলো। কফি এলো, অয়ন কাপে চুমুক দিল। তখনই দরজার ঘন্টা বাজল। একটা দম্পতি ঢুকল। লোকটা লম্বা, গাঢ় রঙের সুর, চোখে চশমা, মুখে গম্ভীর ভাব। বয়স 50-এর কাছাকাছি। মেয়েটার মুখ দেখা যাচ্ছিল না, মাথা নিচু, ভেজা চুল মুখে পড়ে আছে। কিন্তু তার হাঁটার ভঙ্গি। অয়নের হাত থেকে কফির কাপ প্রায় পড়ে যাচ্ছিল। সেই ভঙ্গি, সেই হাঁটা, এক পা ফেলার সময় একটু থামা, তারপর আবার এগোনো। অয়ন 3 বছর ধরে ভুলতে চেয়েছে এই হাঁটা। দম্পতিটা ঠিক অয়নের পাশের টেবিলে বসল। মেয়েটি ভেজা চুল সরাতে মুখ তুলল। মায়া। 3 বছর পরেও একই মুখ, একটুও বদলায়নি। অয়নের বুকের ভেতরে হৃৎপিণ্ডটা কেউ যেন মুঠো করে চেপে ধরল। মায়ার চোখ পড়ল অয়নের ওপর, এবং সেখানে কোনো বিস্ময় নেই, কোনো অপরাধ বোধ নেই, কোনো আবেগ নেই, শুধু শূন্যতা। এত গভীর শূন্যতা যে অয়নের গায়ে কাঁটা দিয়ে উঠল। রণজয়। লোকটা অয়নের দিকে তাকিয়ে মৃদু হাসল, একটা হাসি যেটা ঠোঁটে থাকে কিন্তু চোখে পৌঁছায় না। চেনেন নাকি আমার স্ত্রীকে? মায়া এক মুহূর্ত দেরি না করে বলল, না না, ভুল দেখছেন। গলার স্বরটা মায়ার, কিন্তু এই কণ্ঠে কোনো সরলতা নেই, যেন মায়ার পেছনে অন্য কেউ কথা বলছে। রণজয় কাউন্টারে অর্ডার দিতে উঠে গেল। অয়ন মায়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, মায়া, মায়া, কেন?
করলে, একটাও কথা না বলে। মায়া অয়নের দিকে তাকালো না, কিন্তু তার হাত নড়ল। টেবিলের ন্যাপকিনে কিছু একটা লিখল দ্রুত, কাঁপা হাতে। তারপর সেটা অয়নের দিকে ঠেলে দিল। ঠিক তখনই রণজয় ফিরে এলো। তার চোখ একবার অয়নের হাতের দিকে গেল, একবার মায়ার দিকে। সে কিছু বলল না, শুধু বসল এবং মায়ার হাতের উপর নিজের হাত রাখল। মায়া একটুও নড়ল না, একটুও সরল না, যেন যেন পাথর। অয়ন বাইরে বেরিয়ে এলো। মুষলধারে বৃষ্টিতে ভিজতে ভিজতে হাঁটতে লাগলো, হাতে মুঠো করা ন্যাপকিন। বাড়ি ফিরে অয়ন দরজা বন্ধ করল। কাপা হাতে ন্যাপকিনটা খুলল। মায়ার চেনা হাতে লেখা, আমি বেঁচে নেই অয়ন, ও আমাকে যেতে দিচ্ছে না। অয়ন দেওয়ালে হেলান দিয়ে বসে পড়ল। বেঁচে নেই? কিন্তু কিন্তু সে তো নিজের চোখে দেখল মায়া কফি শপে বসেছিল, কথা বলল। তার মানে কি এর? তখনই ফোনটা বেজে উঠল। অচেনা নাম্বার, ভিডিও কল। অয়ন কাঁপতে কাঁপতে ধরল। স্ক্রিনে ভেসে উঠল একটা ঘর, অন্ধকার। একটাই মোমবাতি জ্বলছে। রণজয় বসে আছে চেয়ারে, পুরোপুরি শান্ত, এবং তার পায়ের কাছে মেঝেতে মায়া চুপচাপ শুয়ে আছে, চোখ বন্ধ, মুখে কোনো রং নেই। রণজয় ক্যামেরার দিকে সরাসরি তাকালো, হাসল। মায়া তোমাকে অনেক ভালোবাসতো অয়ন, সেটাই ওর সমস্যা হয়ে গেল। অয়ন কথা বলতে পারছে না, গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। শরীরটা মাটিতে অনেক দিন, কিন্তু আত্মাটা আমার কাছে আছে। আজ বিকেলে কফি শপে যা দেখলে, সেটা আমারই তৈরি। মায়াকে নিয়ে গেছিলাম তোমার কাছে। কেন? অয়নের গলা থেকে কোনো রকমে বেরোল। রণজয় মাথা কাত করল। কারণ মায়া শান্তি পাচ্ছে না অয়ন। রোজ রাতে তোমার নাম নেয়, তোমার কাছে যেতে চায়। হ্যাঁ, তাহলে 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 ছেড়ে দাও ওকে। রণজয় হাসল। ছেড়ে দিচ্ছি, কিন্তু একা নয়। কলটা কেটে গেল। অয়ন পেছনে ফিরল। ঘরের দরজা খোলা, অন্ধকার। সেই অন্ধকার ঘরের মধ্যে মায়ার সেই পারফিউমের গন্ধ। 3 বছর ধরে ঘুমের আগে যে গন্ধ পেত সে, যেটাকে স্মৃতি মনে করত, এখন বুঝল এটা স্মৃতি ছিল না। রণজয় দরজায় দাঁড়িয়ে আছে, হাতে হাতে একটা পুরনো আয়না, কালো কাঠের ফ্রেম, কাঁচে ধুলো জমা। মায়া তোমার জন্য অপেক্ষা করছে। রণজয় আয়নাটা এগিয়ে ধরল। অয়ন তাকালো। আয়নায় তার নিজের প্রতিচ্ছবি নেই, সেখানে মায়া দাঁড়িয়ে আছে। সাদা পোশাক, চুল এলোমেলো, গলায় একটা দাগ, গভীর, কালচে। সে হাত বাড়িয়ে দিল। অয়ন বুঝতে পারল রণজয় কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো অশুভ শক্তির বাহক, যে মায়াকে মুক্তি দেয়নি, আটকে রেখেছে, ব্যবহার করেছে, এবং এখন অয়নকেও চায়। অয়ন আয়না থেকে চোখ সরাতে চাইল, কিন্তু পারল না। মায়ার চোখ তার চোখে আটকে আছে। অয়ন,
মায়ার কণ্ঠ, আয়নার ভেতর থেকে। এই কণ্ঠে সরলতা আছে, এই কণ্ঠে 3 বছর আগের মায়া আছে। অয়ন, আমি ক্লান্ত, আমি মুক্তি চাই। পরদিন সকাল 10টায় পুলিশ এলো। প্রতিবেশী ফোন করেছিল। সারা রাত অয়নের ঘর থেকে শব্দ আসছিল, হাসির শব্দ, চিৎকারের শব্দ। দরজা ভেঙে ঢুকল পুলিশ। অয়নের শরীর বিছানায়, মুখে একটা হাসি, এত শান্ত, এত অস্বাভাবিক একটা হাসি যে অফিসারদের মধ্যে একজন বাইরে বেরিয়ে গেল। এবং বিছানার পাশে মেঝেতে একটা কঙ্কাল, কঙ্কালের হাত অয়নের হাতের সাথে জড়ানো। ফরেন্সিক রিপোর্টে দেখা গেল কঙ্কালটি একজন তরুণীর, মৃত 3 বছর আগে। দাঁতের রেকর্ড মিলিয়ে পরিচয় নিশ্চিত হল, মায়া। শহরতলির মানুষেরা বলে সে ফ্ল্যাটে এখনো মাঝে মাঝে আলো জ্বলে রাতের দিকে, এবং কখনো কখনো জানালা দিয়ে দেখা যায় দুটো ছায়া পাশাপাশি। যারা যারা একবার দেখেছে তারা বলে ছায়া দুটো খুশি। যে রাতে তুমি সেই জানালার দিকে তাকাবে, সেই রাতে ঘুমানোর আগে তোমার ঘরেও একটা পরিচিত গন্ধ পাবে, কারো পারফিউমের গন্ধ, যাকে তুমি হারিয়ে ফেলেছ। এবং পরদিন সকালে উঠে দেখবে তোমার পাশের বালিশে একটা ছাপ। কেউ শুয়েছিল সারা রাত।